1919-এ কলাভবন স্থাপিত হয়, ঠিক আছে। কিন্তু এই যে শিল্প চর্চা, অর্থাৎ আমরা এখানে বলছি দৃশ্য শিল্পের কথা, অন্যদিকে সঙ্গীত, নৃত্য, নাটক এগুলো তো ছিলই। সেই চর্চা শিক্ষাদানের মধ্যে দিয়ে যে চর্চা, সেটা কিন্তু 1919-এর আগেই শুরু হয়েছিল, অর্থাৎ বিদ্যালয় পাঠভবনে। এবং আমরা জানি, আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ গভীরে বিশ্বাস করতেন, দৃঢ় বিশ্বাস করতেন যে কোনো শিক্ষা ব্যবস্থা এবং কোনো শিক্ষা পরিবেশই সম্পূর্ণ নয় যদি না তার মধ্যে আমরা কিছু সৃজনশীল চর্চার কোনো পরিবেশ রাখি, কোনো তার সুযোগ দিই। এক্ষেত্রে সেই জন্য ছবি আঁকা এবং অন্যান্য মূর্তি গড়া ইত্যাদির কথা, গান বাজনা তো আছে। সেই জন্য 1919-এ এটা অত্যন্ত লক্ষণীয়। অনেক সময় আমরা মানে কলাভবনের মানুষরাও ভুলে যাই যে লিখছি কলাভবন স্থাপিত হলো 1919-এ, কিন্তু 1919-এ যেটা স্থাপিত হয়েছিল সেটা শুধু কলাভবন নয়, এটা কলা সঙ্গীত। একদম প্রথম দিকে বেশ কিছু বছর কলা সঙ্গীত, কলাভবন সঙ্গীত ভবন ছিল একটাই অস্তিত্ব। আজকে ওই ছবিটা হঠাৎ করে খুঁজে পেলাম না, কিন্তু এখন তো ইন্টারনেটেও পাওয়া যাবে, তোমরা দেখতে পারো যে পুরনো কলাভবনের বা পুরনো সঙ্গীত ভবনের এরকম ছবি আছে যে সারি সারি ছাত্রছাত্রীরা ছবি আঁকছেন, ছবি আঁকা শেখানো হচ্ছে। আবার সেই ঘরেরই একদম অন্যদিকে একটা কোণে একজন এসরাজও বাজাচ্ছেন একই ঘরে। ফলে একটু আগে অপদার সঙ্গে কথা হচ্ছিল, সিরাজের সঙ্গে কথা হচ্ছিল এই আমাদের এখনকার যে শিক্ষা ব্যবস্থায় এনইপি, মাল্টিডিসিপ্লিনারি, ইন্টারডিসিপ্লিনারি, সেটা কিন্তু এই অনেক আগে এখানে কিন্তু সেটার চর্চা গুরুত্ব সহকারে হতো। এবং একদম আমি বলছি সরাসরি একটা ওই ফিজিক্যাল স্পেসের মধ্যে একজন এসরাজ বাজাচ্ছেন, আরেকজন ছবি আঁকছেন। রবীন্দ্র ভবনে এমন একটা ছবিও দেখেছিলাম যে একজন হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন একই ঘরে, আরেকজন ছাত্রছাত্রী ছবি আঁকছেন একটাই ঘরে। মানে এর থেকে বড় ইন্টারডিসিপ্লিনারিটি, মাল্টিডিসিপ্লিনারিটির উদাহরণ কি হতে পারে? এবং এইখানে সেটা ছিল। যাই হোক, পরবর্তীকালে আমরা জানি যে কলা সঙ্গীত আলাদা হয়ে যায়, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যায়, পরিসরের প্রয়োজন হয়ে যায়, বড় ঘরের দরকার হয়, বড় বাড়ির দরকার হয় ইত্যাদি। ফলে এই যে ক্লাসরুমের ভেতরে যে বা ক্লাসের বাইরেও যে শিক্ষাদান, ছবি আঁকা যে শেখানোর ব্যাপার, কি শেখাচ্ছি এবং কি শিখছি সেই প্রসঙ্গে আসছি। এবং এই 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 আদান প্রদান, অর্থাৎ সবসময় এটা নন্দলাল বসু মনে করতেন, রবীন্দ্রনাথ তো মনে করতেনই, আরো অনেক শিক্ষিকা শিক্ষকরা এখানকার যারা শিক্ষাদান করছেন তারা মনে করতেন যে শিক্ষাদান এক পেশে ব্যাপার নয়, একমুখী নয়। শিক্ষাদান আসলে একটা আদান প্রদানের চেহারা পাওয়া উচিত। আমি যতটা শেখাচ্ছি ততটাই আমি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে শিখছিও। এই পরিবেশটা তৈরি করতে সবচেয়ে বড় সহায়ক হয়েছিল কিন্তু প্রকৃতি। কারণ আমরা এরকম প্রচুর পড়েছি, স্মৃতি কথায় পড়েছি, শুধু নন্দলাল বসু এদের নয়, শিশির কুমার দাসের যেরকম তার স্মৃতিকথায়, আর বহু মানুষের স্মৃতিকথায় পড়েছি যে যখন মাস্টারমশাইরা ছাত্রছাত্রীরা কলাভবন চত্বর ছেড়ে খোয়াইয়ে, কোপাইয়ের ধারে, এখন যেখানটা আমরা সোনাঝুরি বলি সেই ক্যানালের ধারে, ক্যানাল একটু পরে হয়েছিল, ইত্যাদি জায়গায় গিয়ে যখন তারা একসঙ্গে ছবি আঁকতে যাচ্ছেন, যার একটা একাডেমিক ইংরেজি নাম হচ্ছে আউটডোর স্টাডি, তখন কিন্তু এরকম নয় যে মাস্টারমশাই নন্দলাল বসু শেখাচ্ছেন যে এইভাবে প্রকৃতির ছবি আঁকতে হয়। উনিও শিখছেন, ছেলেমেয়েরাও শিখছেন, একই সঙ্গে শিখছেন। এবং সেই শেখাটা প্রকৃতি তখন আমার শিক্ষক, সেই শেখাটা তখন আদান প্রদানের মধ্যে ঘটে চলেছে। যার এরকম অনেক খুব মজাদার সমস্ত গল্প আমরা শুনি, প্রত্যেকটাই সত্যি কথা। সত্যি এই পরিবেশটা তৈরি হয়েছিল। ফলে শান্তিনিকেতনে শিল্প আন্দোলন, এই একটা তো হচ্ছে ওখানে আমরা দেখছি যে ওরা শিখছেন, শেখানো হচ্ছে। এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে গোড়ার দিক থেকে বিনোদ বিহারী তার স্মৃতিকথায় লিখছেন চিত্রকরে। উনি তো একদম প্রথম বর্ষের ছাত্র, 1919-এ ভর্তি হয়েছিলেন। বিনোদ বিহারী মুখোপাধ্যায় লিখছেন যে দাঁড়িপাড়িতে তখন প্রথম দিকে ক্লাস হতো কলাভবনে, উনি দেখতেন বেশ কিছু ছবি ফ্রেম করে টাঙানো আছে। কার ছবি সেগুলো?
নন্দলাল বসু নয়, বিনোদ ভাটি রামকিঙ্কর তখন রামকিঙ্কর তখনও ছাত্র হননি, বিনোদ ভাটি ছাত্র এদের নয়, রবীন্দ্রনাথ তখন আঁকতে সেভাবে শুরুই করেননি। হ্যাঁ, অর্থাৎ দেশি বিদেশি নানা ধরনের ছবি যা যা প্রিন্ট পাওয়া যাচ্ছে সেই সমস্ত রিপ্রোডাকশন বা প্রিন্টগুলো ওরা টাঙিয়ে রাখছে, এবং তার মধ্যে বেশিরভাগই খ্যাতনামা কিছু শিল্পীদের দেশি বিদেশি বলতে জাপানি তখন 1919 মানে চায়না জাপান যোগাযোগ অনেকটা হয়ে গেছে, সেই সমস্ত ছবির বই আসছে। তার মানে 3 নম্বর জিনিস হলো একদিকে প্রকৃতি, একদিকে শিক্ষাদান, 3 নম্বর আমি বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিনোদ বিহারী লিখছেন চিত্রকরে যে মাস্টারমশাই তো আর ছিলেনই, আমি শিখছি তাদের কাছে প্রকৃতি, বিশেষ করে দেখছেন শান্তিনিকেতনের রুক্ষ প্রকৃতি আমার দ্বিতীয় মাস্টারমশাই। তৃতীয় মাস্টারমশাইকে লাইব্রেরি, তখন লাইব্রেরি বলতে একটা বিশাল লাইব্রেরি নয়, অল্প সামান্য যা বই ছিল, রবীন্দ্রনাথ যা বই পেতে তারও একাংশ উনি তখন ব্যবহার করতে দিতেন কলাভবনে, এবং এছাড়া আসতো তখনকার দিনে খুব সুন্দর সুন্দর রিপ্রোডাকশনস বিভিন্ন দেশি বিদেশি ছবি, অর্থাৎ এখন আমরা যেটাকে পোশাকি ভাষায় বলি মহাভেজখানা, আর্কাইভ ইত্যাদি, তার কিন্তু একটা শুরুয়াত দেখছি। ফলে শান্তিনিকেতনের শিল্প চর্চা বা শিল্প আন্দোলনের মধ্যে এই যে একটা শিক্ষা, আমি আমার মনের মতো করে ছবি এঁকে চলেছি, আঁকতেই পারি, কিন্তু তার সঙ্গে আমার পৃথিবীতে চারপাশে আমার দেশে বিদেশে কি হয়ে চলেছে, কি হয়েছিল, এখন কি হচ্ছে, সেই সম্পর্ক একটু সম্ভব যতটা সম্ভব ধারণা তৈরি করা, এই ধরনের সচেতনতাও যে এই আন্দোলনের এই শিক্ষা চর্চা অত্যন্ত জরুরি অঙ্গ, সেটাও কিন্তু কলাভবনে এবং সাধারণভাবে শান্তিনিকেতনের শিল্প চর্চায় গোড়া থেকেই বুঝিয়ে দেওয়া হয়েছে। পুরোনো জাস্ট ক্লাসরুমের কয়েকটা ছবি, এখানে বিনোদ বিহারীকে দেখা যাবে একদম এই যে ওপর দিকে, একদম এই রয়ে শেষে একদম ডান দিকে বসে আছে। পুরোনো দিকের ছবি তো খুব স্পষ্ট নয়, যাই হোক। আরো অবশ্যই এটা আধুনিক কলাভবনে কিছু বছর আগের তোলা, এটা ইচ্ছে করে দেখালাম কারণ এই বিষয়টা আমি অল্প করে ছুঁয়ে যাব একটু পরে, যে কলাভবনকে যদি শান্তিনিকেতনে শিল্প চর্চার একমাত্র নয় অবশ্যই, কিন্তু একটি অন্যতম কেন্দ্র বলে আমরা বিবেচনা করি, তাহলে প্রথমত এটা মানতেই হবে, ইতিহাস থেকেই মানতে হবে যে এটা কিন্তু একটা জঙ্গম অস্তিত্ব, কোনো স্থায়ী নয়। যে ঠিক কলাভবন 1919 বা গোড়ার দিকে যে ভাবনা চিন্তা নিয়ে স্থাপিত হয়েছিল, সেই ভাবনা চিন্তায় অনুসরণ করে আসবে, তার ভিতরে কোনো নরমচরণ ঘটবে না, কোনো পথ পরিবর্তন হবে না, ভাবনা চিন্তায় কোনো পরিবর্তন আসবে না, তা নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কখনো কখনো হতে পারে কোনো কোনো সময়, ইতিহাসই আমাদের জানাচ্ছে, কলাভবনের ইতিহাসই জানাচ্ছে যে শিল্প চর্চা কখনো কখনো হয়তো কোনো কোনো সময় একটুখানি সংরক্ষণশীল একটা ধাঁচে পড়ে গেছিল, আবার সেখান থেকে উঠে এসছে। অর্থাৎ এক ধরনের খুব প্রগতিশীল ভাবনা চিন্তায় ছিল যে শিল্প চর্চা কোনো একটি বিশেষ ভাবনায় আটকে থাকবে না, বারংবার আমরা বদলাতে পারি, এবং এই পরিবর্তনের জন্য আমরা কিন্তু শুধু উন্মুখ তা নয়, আমরা খুব সচেতন, যখন যেখানে যেরকম প্রয়োজন। আবার একই সঙ্গে তারা কিন্তু তাদের অতীতকে যে বর্জন করছেন তা নয়। এই যে ভীষণ পরিবর্তনশীল জঙ্গম একেবারে একটা ডাইনামিক ভাবনা চিন্তা, এটার পেছনে বলাই বাহুল্য এই মানুষটার অবদান অন্যতম। কারণ রবীন্দ্রনাথের যে ভিশন, তার যে ভাবনা, তার যে আদর্শ, তার যে দর্শন শিল্প আন্দোলন নিয়ে, আমি ওনার আঁকা ছবি নিয়ে তো এখন কথাই বলছি না, সে তো একেবারে অন্যরকমের বিস্ফোরণ, তোমরা যারা দেখেছো বুঝতে পারবে। আমি শুধু বলি কলাভবনকেও, যদি উনি খুব বেশি কিন্তু কলাভবনের বিষয় না কলাতেন না, খুব জরুরি না হলে পুরোটাই ছেড়ে দিয়েছিলেন একদম প্রথম দিকে অসিত কুমার হালদার, বছর দুয়েকের মধ্যে নন্দলাল বসু তারপরে সেই জায়গাটা গ্রহণ করলেন, এবং নন্দলাল বসুর নেতৃত্বে দীর্ঘ বহু দশক ধরে কলাভবন তারপরে তার যাত্রা
চললো এবং সেই যাত্রা কিন্তু আবার বলছি কখনো স্থবির নয়, একটা ভাবনায় চলেনি, বারংবার পাল্টেছে এবং বারংবার যাতে পাল্টায়, সরাসরি না বললেও, প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষে কিন্তু রবীন্দ্রনাথ সবসময় সেই উস্কানিটা দিয়ে গেছেন, সেই খেলাটা দিয়েছে বিভিন্নভাবে। তার প্রচুর গল্প আছে, সেটা সময় সাপেক্ষ, আমি এখন তাতে যাচ্ছি না। আমি শুধু বলছি যে কতগুলো জিনিস খুব গুরুত্বপূর্ণ শান্তিনিকেতনে শিল্প চর্চার ক্ষেত্রে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। যেমন, যেটা সত্যি কথা বলতে, আমরা যদি সাধারণভাবে, আমি পুরো ভারতবর্ষ, তৎকালীন ভারতবর্ষের কথাই বলছি না, আমি শুধু তৎকালীন বাংলার শিল্প চর্চার কথাও যদি বলি, এবং ঠিক সেই সময় আমরা জানি জাতীয়তাবাদী শিল্প, বেঙ্গল স্কুল ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ একটা উপস্থিতি তৈরি হচ্ছে বাংলার আধুনিক শিল্প চর্চায়। তার মধ্যে কোথাও আমরা দেখিনি, যেটা শান্তিনিকেতনে শুরু হলো, সেটা হলো দেয়াল চিত্র, ভিত্তিচিত্র, মিউরাল পেইন্টিং, এবং অনেকগুলো বিষয় এর সঙ্গে যুক্ত হলো। এক, আধুনিক শিল্প, বিশেষ করে পাশ্চাত্য থেকে আধুনিক শিল্পের যে ধারণা আমরা গ্রহণ করেছিলাম, যার অনেকটাই আমরা গ্রহণ করেছি, বহন করেছি। তার একটা বিষয় ছিল, আধুনিক শিল্প হচ্ছে খুব স্বতন্ত্র, অর্থাৎ সেই শিল্পে কে অথার, কে কে শিল্পী, কে আমি। যখনই একটা মিউরাল হচ্ছে, মিউরাল আদ্যপান্ত হতে পারে একজন দুজনের একটা লেআউট আছে, ভাবনা চিন্তা আছে, আচ্ছা এইরকম ভাবে কম্পোজিশন হবে ইত্যাদি, কিন্তু তাকে গড়ে তোলার যে প্রক্রিয়া আমরা জানি আদ্যপান্ত ভাবে অধিকাংশ মিউরালের ক্ষেত্রে সেটা একটা যৌথ কর্ম। এই যে যৌথ কর্ম, একটা কালেকটিভ, এটা কিন্তু আধুনিক শিল্পের সাধারণভাবে যে সংজ্ঞা, অর্থাৎ পাশ্চাত্য থেকে আমরা যেটা গ্রহণ করছি তার মধ্যে না, এটা ঠিক টিকে না, মানে এটা ঠিক সত্যি যায় না। কিন্তু শান্তিনিকেতনে সেটা প্রতিষ্ঠিত হলো ভীষণভাবে, যেটা মিউরাল করাকে একটা মিউরাল আন্দোলনের মতোই আমরা দেখতে পাই। একের পর এক দেয়াল চিত্র হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ এখানে সেটা হলো, যেটা এমনিতে নিশ্চয়ই তোমরা জানো, যে গোড়ার দিকে শান্তিনিকেতনে মহিলা ছাত্রীরা পড়বে, সেটা নিয়েও অনেকের অনেক সমস্যা ছিল। আমার মনে আছে অনেকদিন আগে একবার, বহুদিন আগে, যখন আমি ছাত্র ছিলাম, তখন একজন আলোচনা করছিলেন, এক রবীন্দ্র বিশেষজ্ঞ, বিশেষ করে শান্তিনিকেতনের ইতিহাস বিশেষজ্ঞ, এবং এইটুকু শুধু মনে আছে, আলোচনাটা হচ্ছিল আমাদের উদয়নে রবীন্দ্র ভবনে। উনি বলছেন, উনি কিছু এরকম চিঠিপত্র বা আলোচনা দেখেছিলেন, যেখানে গোয়ালপাড়া থেকে মানুষরা বলছেন, না, রবি ঠাকুরের স্কুলে পাঠাবো না আমাদের বাড়ির মেয়েকে, কারণ ছেলে মেয়েরা একসঙ্গে পড়াশোনা করে। আমরা এই কথাগুলো জানি, হ্যাঁ, অনেক রক্ষণশীলতার সামনাসামনি হতে হয়েছিল, অথচ নন্দলাল বসু এবং অন্যান্য মাস্টারমশাইদের, তাদের উৎসাহে ছাত্রীরা যেরকম ভাবে মিউরাল পেইন্টিং এ, দেয়াল চিত্র, এরকম শুনেছি, যেমন চিত্রনিবাদী লিখছেন যে মাচায় উঠে আমরা ছবি আঁকছি, একদম কোমরে আঁচল বেঁধে মাথায় উঠে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আসলে একটা, এখনকার দিনে আমরা জেন্ডার পারসেপশন থেকে যখন আমরা আবার এই শিল্প আন্দোলনগুলোকে দেখি, একটা, আমি বলবো, একটা বৈপ্লবিক মুহূর্ত তৈরি হয়েছিল। সেটা কিন্তু সত্যি কথা বলতে, আমি যখন সেই সময় একেবারে, অর্থাৎ বিংশ শতাব্দীর গোড়ার দিকে 1920-30-এর ইতিহাস পড়ছি, ধরা যাক কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে তৎকালীন ছাত্রীদের কোনো স্মৃতিচারণা, তখন তারা বলছে যে এমন অনেক কলেজের ভেতরে এমন অনেক কিছু ক্লাস চলছে, যেমন কিছু মডেল স্টাডি চলছে, যেগুলো মেয়েদের পাওয়া অতটা রক্ষণশীল, কিন্তু শান্তিনিকেতন অনেক উন্মুক্ত। মানে শান্তিনিকেতনের শিল্প চর্চায় এরকম ছোট ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসছে। তার মধ্যে যেমন ভাবে মিউরাল, ঠিক তেমন ভাবে হচ্ছে আউটডোর, একদম প্রাঙ্গণের যে ভাস্কর্য, বিশাল বড় বড় আউটডোর স্কাল্পচার, এটা তোমরা সবাই জানো। মূলত রামকিঙ্কর সেই উদ্যোগ নিয়েছিলেন, পরবর্তীকালে অন্যরাও করেছেন। এটি স্টুডিও থেকে বেরিয়ে এলো। এর আগে আউটডোর স্কাল্পচার বড় করে হয়নি তা নয়, রামকিঙ্করের আগেও কলকাতায় বা বম্বেতে আমরা এরকম শিল্পীদের নাম জানি, ভারতীয় শিল্পীদের কথা বলছি, কিন্তু তারা সেই সমস্ত ভাস্কর্য কিন্তু তৈরি করতে আসলে তাদের কারখানায়,
তারপর সেটাকে বাইরে স্থাপন করা হতো। রামকিঙ্কর একেবারে তাও বৈশাখ মাসে, সেই সময় শান্তিনিকেতন ভয়ঙ্কর গরমের মধ্যে এরকম ছুঁড়ে ছুঁড়ে এমন একটা মাধ্যম দিয়ে কাজ করছে, সেই মাধ্যম দিয়ে কোনোদিন কোনো ভাস্কর এরকমই ভাস্কর্য হতে পারে চিন্তাও করেননি। কাঁকড়, তার গায়ে একটু সিমেন্ট, এই সমস্ত মিশিয়ে বাঁশের ভেতরে একটা কাঠামো করা আছে এবং ছুঁড়ে ছুঁড়ে এতদিন পর্যন্ত আমরা জানতাম সেই সাবেক কাল থেকে যে ভাস্কর্য হয় তৈরি হয় যেটাকে আমরা বলি মডেলিং, হাত দিয়ে টিপে টিপে গড়ে গড়ে, অথবা হয় ছেনি হাতুড়ি দিয়ে খোদাই, অথবা হয় যেটাকে আমরা বলি কাস্টিং, যে ব্রোঞ্জ কাস্টিং, মেটাল কাস্টিং, অন্যান্য কিছু ধাতু গলিয়ে তারপর করা ইত্যাদি, পোড়া মাটি দিয়ে করে তারপর সেটাকে পুড়িয়ে দেওয়া। কিন্তু ছুঁড়ে ছুঁড়ে এটা কোনো নামও ছিল না, মানে এটা এখনো যে নামে বলা হয় ইংরেজিতে, হ্যাঁ বাংলায় তো ঠিক মতো এখনো তার নামই তৈরি হলো না, যেটাকে কি এই পদ্ধতিটার নাম কি হবে। ইংরেজিতে বলা হয় থ্রোয়িং, এটা বড্ড আক্ষরিক, থ্রো তো করছেন কিন্তু এখন সেইভাবে আছে। কারণ রামকিঙ্কর যখন শুরু করলেন যে পদ্ধতিতে আঁকা এই ভাস্কর্যগুলো গড়া, কেউ তখন ভারতবর্ষে, অন্তত বিদেশিও করেছে কিনা তখন কিন্তু ওরা জানতেন না, কিন্তু ভারতবর্ষে তো কেউ করেননি। নন্দলাল বসু, নন্দলাল বসু যিনি একটু হলেও অনেক উন্মুক্ত মুক্তমনা মানুষ হলেও কোথাও কোথাও সামান্য একটু রক্ষণশীল ছিলেনও, তিনিও পর্যন্ত বাধা তো দেননি যখন দেখছেন যে প্রচন্ড গরমের মধ্যে বৈশাখ মাসে রামকিঙ্কর এরকম একা একা তার দাহ ভয়ঙ্কর গরম এরকম থ্রোয়িং করে ছুঁড়ে ছুঁড়ে এই ভাস্কর্যগুলো তৈরি করছেন। উনি মাঝে মধ্যে নন্দলাল বসু ছাতা নিয়ে তারপর ফ্লাস্কে একটু করে চা নিয়ে যাচ্ছেন, মাঝে মধ্যে বলছেন হ্যাঁ কিঙ্কর এবার একটু জিরিয়ে নাও, একটু চা খাও, একটু বিড়ি খাও। মানে এই হচ্ছে, এই যে এটা থেকে আরেকটা বোঝা যাচ্ছে যে মাস্টারমশাই ছাত্র সম্পর্ক। যদিও সেই নন্দলাল বসু পরে আবার বলছেন, অন্যকে বলছেন কিঙ্কর ঠিক করছে তো, এই পদ্ধতিটা টিকবে তো, মানে অনেক সংশয় আছে, আবার যথেষ্ট উৎসাহ দিচ্ছেন, এমনকি যত্নও নিচ্ছেন। এরকম অনেক ঘটনা আছে শান্তিনিকেতনে শিল্পচর্চার মধ্যে, যে সমস্ত ধরনের শিল্পকর্ম বা শিল্প ভাবনা সবাই যে এক কথায় মেনে নিচ্ছে। কারণ এই যে বলছি না মুক্তমনা, যে মুক্তমনের পরিচয় দিচ্ছেন, তারপরে এই নয় মানে ওটা না কোনো কি বলবো, ওরকম একটা ইউটোপিয়া আমরা তৈরি করতে চাই না, তার মধ্যে সংঘাতও ছিল। এই রামকিঙ্কর অয়েল পেন্টিং করছেন, নন্দলাল বসু ঘরে ঢুকছেন, অয়েল পেন্টিং গুলো লুকিয়ে দিচ্ছেন, কারণ নন্দলাল বসু অয়েল পেন্টিং খুব একটা সমর্থন করছিলেন না, বলছেন ওটা একটা বিদেশি পদ্ধতি, আমরা দেশি পদ্ধতিতে চলো। কিন্তু আবার রামকিঙ্কর, তার কি রামকিঙ্কর অমান্য করছেন? কিভাবে দেখবো মাস্টারমশাইকে? খুব এগুলো না একটু তলিয়ে ভাবার আছে, চট করে কোনো আমরা যেন বিচার না করি, কিন্তু ঘটছে কলাভবনের ইতিহাসে। এই যে মিউরালের কথা বলছিলাম, এমনি শুধু দেখাচ্ছি, এখন তো অনেক ছবি পাওয়াও যায়, এগুলো খুব ভালো ফটোগ্রাফও নয়। বিভিন্ন দেয়ালে, শুধু কলাভবন নয়, শান্তিনিকেতনের বিভিন্ন বাড়ির বিভিন্ন দেয়ালে মিউরাল তৈরি করা, মিউরালের ছবি আঁকা, বিশেষ করে বিনোদ বিহারী, নন্দলাল বসু, পরবর্তীকালে সুকুমার মিত্র, আরো পরবর্তীকালে কেজি সুব্রমণিয়ান, মানিদা, অনেকে অনেকে সামিল হয়েছিলেন এই মিউরাল আন্দোলনে। এই শান্তিনিকেতনে যদিও কখনোই, আজও নয়, প্রাতিষ্ঠানিকভাবে স্থাপত্য বিদ্যার কিন্তু কোনো ভবন নেই, কোনো বিভাগ নেই, অথচ এই শান্তিনিকেতনে গোড়া থেকে, যেমন এই বাড়িটা এখন তো দেখতে একটু বদলে গেছে, তোমরা যারা কলাভবন এসছো নিশ্চয়ই একটু করে চিনতে পারছো যে এই বাড়িটার গায়ে এখন পুরো বাড়িটাকে মুড়ে দেওয়া হয়েছে টাইল দিয়ে করা একটি মিউরাল কর্ম দিয়ে, ভিত্তিচিত্র দিয়ে, কেজি সুব্রমণিয়ানের করা। এটা উনি করেছিলেন 2009-10 নাগাদ। তার আগে এরকম ছিল, এবং মূল বাড়িটা তৈরি হয়েছিল কলাভবন 1919-এ, বাড়িটা তৈরি হলো 1921-এ। আমরা বারবার যখনই উত্তরায়ণে যাই, উত্তরায়ণে যখন বাড়িগুলো দেখি,
সে পুনশ্চ হোক, সামগ্রিক হোক, কিছু হোক, অবাক হয়ে যায় যে বাড়িগুলো তো দেখে মনে হয় অত্যন্ত ভুক্ত, হ্যাঁ, খুব সেই অর্থে কাগজে কলমে শিক্ষিত কোনো স্থপতির করা তা তো নয়। ছিলেন বিদেশি, ছিলেন প্যাট্রিক গেডিস এসেছিলেন ইত্যাদি, কিন্তু মূল ভাবনাগুলো কিন্তু যেমন সুরের ঘর। কখনো কখনো রবীন্দ্রনাথও আবার এঁকে দেখাচ্ছেন এরকমটা হলে ভালো হয়, কখনো নন্দলাল বসু সামিল হচ্ছেন। যেমন তার আগে বলিনি, এটা তো সবার খুব পরিচিত, তেজেশ চন্দ্র সেন। উনি যখন যোগদান করলেন, প্রথমত ওকে চোর ভাবা হয়েছিল, যে আশ্রম মাঠে ঘুরঘুর করছেন একজন কেউ, গাছ দেখছেন। রবি ঠাকুরের কাছে কমপ্লেন গেল, রবি ঠাকুর কি করছেন? সারাক্ষণ মাঠে শুয়ে আছেন আশ্রম মাঠে, কোনো কথার উত্তর দিচ্ছেন না। বলে বাহ, বাকিরা অবাক, বাহ বলছেন কেন বলবেন? তো বলে নিয়ে এসো। কি নাম? তেজেশ চন্দ্র সেন, অল্প বয়স তখন। কি ভালোবাসো তুমি? পোকা মাকড় ইত্যাদি। ছেলে মেয়েদের পড়াতে পারবে? পাঠাবো বলে হ্যাঁ, সঙ্গে সঙ্গে তাকে নিয়োগ করে দিলেন, মাস্টারমশাই হয়ে গেলেন। থাকার ব্যবস্থা সারাক্ষণ উনি, তখন আস্তে আস্তে তৈরি হচ্ছে আমাদের উপাসনা গৃহ, আর তার পাশে একটা তাল গাছ, উনি ওই তাল গাছেই থাকবেন, কোথাও নড়বেন না। আবার সেই রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথকে আমাদের বুঝতে হবে, আশ্রমে সবাই খুব আপত্তি জানাচ্ছেন যে এত সুন্দর একটা প্রার্থনা গৃহ, সেই সুদূর বেলজিয়াম থেকে এসছে তার কাজ, অমুক জায়গা থেকে এসছে তার লোহার কাজ, হয় না একটা প্রায় চার্চের মতো, হ্যাঁ, একটা কংগ্রেগেশন হলের মতো অসাধারণ একটা জিনিস। তারপর সে তেজেশ চন্দ্র সেন দুদিন স্নান করেন না, বিশাল একটা বুড়ি, তো এইভাবে থাকবেন, অস্বস্তি হচ্ছিল। আর রবীন্দ্রনাথ বললেন না, ওখানেই থাকবেন। কিভাবে? উনি একটা গাছ বাড়ি বানাবেন, তাল গাছ থেকে নষ্ট না করে ঘরে তাল উদ্ধার জন্য। অর্থাৎ খুব স্বতঃস্ফূর্ত ভাবে এমন কিছু ঘটনা ঘটছে স্থাপত্যের অঙ্গনে শান্তিনিকেতনে, সেটা কিন্তু আমরা শান্তিনিকেতনে শিল্প চর্চার অঙ্গ হিসেবে কোথাও না কোথাও ভাবতেই হবে। আর বিশেষ করে আমরা যখন পরবর্তীকালেও দেখছি এই যে ক্রমাগত বিভিন্ন বাড়িতে, এটা তো অনেক পরে কেজি সুব্রমণিয়ান বা মানিদার করা এই মিউরালটা, ওপরেরটা হচ্ছে অরঙ্গবাদে, সুদূর অরঙ্গবাদে অষ্টম শতাব্দী কিছু গুহার গায়ে কিছু ভাস্কর্য আছে, তার একটা প্যানেল এখানে কপি করা হলো, রামকিঙ্কর করেছিলেন, সঙ্গে সহযোগী অনেকে ছিলেন। সেরকম হচ্ছে, অর্থাৎ ইতিহাস থেকে তার কিছু অনুলিপির মতো। আবার এরকমও কাজ হচ্ছে যেটা মানিদা করেছেন, আর অনেক আছে, বিনোদ বিহারীর আছে, সম্পূর্ণ তার নিজের ভাবনায় করা, একেবারে বলা যেতে পারে খুব খুব স্বকীয় ভাবনায় করা। অর্থাৎ শান্তিনিকেতনে শিল্প চর্চা দুটো দিকই বহমান। একদিকে তুমি একেবারে ইনোভেটিভ, একেবারে নিজস্ব ভাবনায় কাজ করতে পারো, আবার একই সঙ্গে, যার উদাহরণ কালোবাড়িও, আমি দেখাচ্ছি আরো কয়েকটা ছবি, যে তুমি পুরাকালের যে শিল্প, প্রাচীনকালের যে শিল্প, সেখান থেকে আমরা যেটাকে বলি কপিবর, এক ধরনের কপিবর কি বটে, দেখে দেখে তুমি সেগুলো করছো। কিন্তু কপিবর কিরকম? এই যে কালো বাড়ি, প্রথম কথা একটা স্থাপত্য বিদ্যার জায়গা থেকেও অদ্ভুত, কারণ এখানে কোনো স্থপতি ছিলেন না যারা বানিয়েছিলেন। নন্দলাল ছিলেন, রামকিঙ্কর ছিলেন, এক গাদা ছাত্রছাত্রী ছিলেন, হ্যাঁ আমরাও করবো, আমরাও কাজ করবো, সুরেনকর কিছুটা সাহায্য করেছিলেন। কিন্তু মূল আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আসি, এই শিক্ষাটা কি করে আমি এরকম ভাবে একটা মাটির বাড়ি বানাবো, যে বাড়িটা দাঁড়িয়ে থাকবে, সবল হবে, মানে প্র্যাকটিক্যালি দেখতে তো হবে ঠিক মতো যেন বাড়িটা হয়। কাদের সাহায্য দিয়েছিলেন? একেবারে আমাদের অঞ্চলের যারা, এখন এই গ্রাম অঞ্চলে যারা বাড়ি বানান, মাটির বাড়ি, গ্রামের মানুষকে, তাদের জ্ঞান, এর পেছনে কিন্তু রবীন্দ্রনাথের, মানে কালো বাড়ির ক্ষেত্রে সরাসরি বলছি না, যে আমাদের যে শিল্প জ্ঞান, সেই শিল্প জ্ঞান পুরোটাই তো নিজের থেকে আসতে পারে না, আমাদের শিক্ষিত হতে হবে পুরাকালের ইতিহাসের শিল্প, ততটাই শিক্ষিত হতে হবে বহমান যে শিল্প, অর্থাৎ যাকে আমরা লোকশিল্প বলি, লোক সংস্কৃতি বলি, এখনো যে শিল্পগুলো বেঁচে আছে, চারিদিকে আছে, যে জন্য আমরা তো সেসব গল্পও জানি। রবীন্দ্রনাথ কাকে না কাকে পাঠিয়েছিলেন যে হ্যাঁ লালন ফকিরের গানগুলো সংগ্রহ করতে। নন্দলালকে বললেন যে আশেপাশে লোক সংস্কৃতি, লোকশিল্প যা যা সংগ্রহ আছে, কিছু হয়তো হারিয়েও যাবে, কোথায় মেলা হচ্ছে, কোথায় কোনো একটা হয়তো পুজো হচ্ছে, পাঠাও, ছেলেমেয়েদের পাঠাও, নিজে যাও, সংগ্রহ করো, এবং তারই একটা ফলশ্রুতি কিছুটা আমরা দেখতে পাবো। এখনো তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো। আর
বোধহয় বেশি দিন নেইও, 20-21 তারিখ, তার আগে বোধহয় শেষ হয়ে যাবে। কলাভবনের দোতলায় একটা পুতুলের সংগ্রহের একটা প্রদর্শনী চলছে, এখন এই মুহূর্তে চলছে। সেই পুতুল সংগ্রহটা শুরু করেছিলেন নন্দলাল বোস। কেউ কি ওরকম পুতুলের মতো কাজ করেছেন? তা নয়। কেন করছেন? কেন পুরাকালের লোক সংস্কৃতি, বিভিন্ন সংস্কৃতি থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন সমাজ থেকে সংগ্রহ করছেন কেন? ওই যে নিজের ভাবনা চিন্তা, এটা একটু শিল্পী হিসেবে, এটা কিন্তু শিল্প ঐতিহাসিক কেউ নন। শিল্প ঐতিহাসিকরা সংগ্রহ করছেন, সেগুলোকে স্টাডি করবেন, পড়াশোনা করবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরা যখন সংগ্রহ করছেন, তাদের শিল্প রসটাকে বুঝবে, শিল্পের ভাষাটাকে বুঝবে, ব্যাকরণটাকে বুঝবে, এবং তার মাধ্যমে সেই সমাজ, সেই সংস্কৃতিকে বুঝবে। তো ফলে আমি বলবো অবশ্যই এই 1 সপ্তাহের মধ্যে কলাভবনের নন্দনের দোতলায়, আর ছাত্রছাত্রীদের তো টিকিট কাটতে হবে না, গলায় ওই মালাটা ঝুলিয়ে গেলেই হলো, নিয়ে তোমরা অবশ্যই গিয়ে দেখে আসবে। এবং তার সঙ্গে পাশের ঘরে আছে বিনোদ বিহারী, একটা প্রদর্শনীও চলছে, খুব সুন্দর একটা প্রদর্শনী। ওনার প্রথম দিকের, প্রথম জীবনের কাজ, তার 2-1টা কাজ হয়তো দেখবো। কালো বাড়ি, মানে একটা স্থাপত্যবিদ্যার বাইরেও কতগুলো মজার জিনিস করছিল। পুরো বাড়িটা গেলে নিশ্চয়ই অনেকে দেখেছো যে অনেকগুলি আলকাতরা দিয়ে মাটি মিশিয়ে, মানে বিটুমেন বেসিক্যালি আলকাতরা, ওই রকম রিলিফ ওয়ার্ক, অর্থাৎ যেটাকে আমরা বাংলা বলি তোলা কাজ, রিলিফ ওয়ার্ক করছেন, সামান্য একটু উঠিয়ে দিয়ে, খুব বেশিও নয়, হালকা হালকা করে। কিন্তু কি করছেন, ডান দিকের নিচে খুব পরিচিত সিন্ধু সভ্যতার আমলের যে সিলগুলো দেখি, ইন্ডাস ভ্যালি সিলস। এখন এটা কত বড়, এটা প্রায় তো 6 ফিট বাই 5 ফিট এরকম বড়। সত্যিকারের সিলগুলোতে এইটুকুনি হয়। অর্থাৎ এই যে বৃহৎ আকারে দেখানো, ওরা কিন্তু তার মানে একটা কপি নয়, আসলে কপি নয়, এটা একটা উৎস, একটা সূত্র। এরকম অনেক আছে। গোটা বাড়িটা এখন তো আইডেন্টিফাইড হয়েছে। আমাদেরই সহশিক্ষক শ্রী সঞ্জয় কুমার মল্লিক, তার একটা বইও আছে দ্যাট হাউস নিয়ে, ওটাও দেখতে পাবো। সেখানে মোটামুটি সবগুলোর পরিচয় পাওয়া গেছে। কোন ছবিটা কোন ইতিহাস থেকে নেওয়া। একদম উপরে যেটা আমরা দেখছি সিংহ, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে অ্যাসিরিয়ান শিল্প থেকে নেওয়া। ইজিপশিয়ান আছে নিচে, তারপরে আমাদের দক্ষিণ ভারতের মন্দিরের গায়ে অনেক রকম মূর্তি আছে, তার থেকে কিছু কিছু কপি করা আছে। অর্থাৎ না, এই প্রশ্নটা যদি কেউ করে, এই ব্ল্যাক হাউসের গায়ে যে এত রকম স্কাল্পচার, রিলিফ স্কাল্পচার করা হলো, তার কি কোনো একটা মানে সমন্বয়, একটা সামঞ্জস্য, একটা কোনো গল্প, একটা কোনো ভাবনা চিন্তা, একটা কোনো পরিকাঠামো আছে? এক কথায় উত্তর হবে নেই। তার কি র্যান্ডাম যেমন ইচ্ছে তেমন? প্রায় তাই। অর্থাৎ ব্ল্যাক হাউসের দেয়ালটা হয়ে গেছিল হঠাৎ, হয়তো আমি দেখলাম হয়তো একজন কেউ করছেন অ্যাসিরিয়ান একটা বিশাল বড় একটা সিংহ। আমি বললাম যে কষ্টমশাইকে বললাম, নন্দলাল বসে, আমার একটু ইচ্ছে করছে সিন্ধু সভ্যতা শিল্প করবো। আচ্ছা ঠিক আছে, তুই ওখানটা কর। কেউ হয়তো বললো, মানে আমরা এই গল্পগুলো জানতে পারি না। কিন্তু আমি নিশ্চিত পুরোটা যখন বারবার দেখি, সেদিনও আমি দেখছিলাম যে খুব পূর্ব নির্ধারিত, আমরা যেটাকে কম্পোজিশন করি, পূর্ব নির্ধারিত কোনো পরিকাঠামো কিন্তু আমি নিশ্চিত ছিল না। এই যে গড়ে তোলা, নির্মাণ করতে করতে, গড়ে তুলতে জিনিসটাকে নির্মাণ করা, অর্থাৎ এই যে খুব জৈব একটা প্রক্রিয়া, এই যে একটা অর্গানিক প্রসেস, এটাও কিন্তু শান্তিনিকেতনে শিল্পকলা বা শিল্প চর্চার অন্যতম। এবং এইটাতে আবার আমি পরে আসবো। বিনোদ বিহারীর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিউরাল কলাভবনের ঠিক ক্যান্টিনের গায়ে। তার আগে আমি একটা কথা বলি যে প্রথমে বললাম না, যখন মিউরাল করা হচ্ছে, দেয়াল চিত্রগুলো করা হচ্ছে, তখন হতে পারে আমি হয়তো মূল রচনাটা, ভাবনাটা করেছি, কিন্তু আমরা এরকম অনেক গল্প শুনেছি, পড়েছি, স্মৃতিচারণায় পড়েছি। শিল্প ঐতিহাসিকরা যখন ব্যাখ্যা করেছেন, তাদের ব্যাখ্যার মাধ্যমে জানতে পেরেছি যে যতই আমার একটা মূল পরিকল্পনা থাকুক না কেন, করতে করতে, বিশেষ করে যেহেতু অধিকাংশ মিউরালগুলো হচ্ছে যৌথ, সবাই মিলে করা, পাল্টে যাচ্ছে। হয়তো আমি বললাম এখানে একটু এরকম করলে ভালো হয় না, এখানে একটু মনে হচ্ছে আকাশটা বেশি, ওখানে 4টে পাখি একটু, বা ইত্যাদি। কম্পোজিশনটা এখান থেকে এরকম একটু মনে হচ্ছে বেসামাল, একটু পাল্টে দেওয়া হয় না। এই যে শুধু যৌথভাবে কাজ করছি তা নয়, এই যৌথতা কিরকম, যে আমি একদম ওপরে আমার নির্দেশে আমার সমস্ত ছাত্রী ছাত্ররা কাজ করছে,
তাই কি? এটাও এক ধরনের যৌথতা, কিন্তু এটা হচ্ছে এর মধ্যে একটা খুব, যেটাকে আমরা বলি খুব হায়ারার্কি আছে, একটা ক্ষমতার একটা কাঠামো আছে, পাওয়ার স্ট্রাকচার আছে। কিন্তু অধিকাংশ শান্তিনিকেতনের দেয়াল চিত্রে দেখা যাচ্ছে প্রক্রিয়াটা খুব অর্গানিক, অর্থাৎ আমরা কিন্তু পরস্পরের কথা শুনছি, আদান প্রদান চলছে, তার মধ্যে দরকার হয়ে পাল্টাচ্ছি। ওই রকমই আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি আমরা বলছি আর্ট ফর দ্য কমিউনিটি। সবার জন্য যে শিল্প সবাই গ্রহণ করতে পারবেন, তারা সেটাকে অভ্যাস করতে পারবেন, তার সবাইকে যে সাংঘাতিক সুচারু অসম্ভব দক্ষতা অর্জন করতে হবে তা নয়, সেটা হলো আলপনা। এবং আমরা জানি আলপনার একটা দীর্ঘ ইতিহাস আছে। আমরা বাংলার যে আলপনা তার তো দীর্ঘ ইতিহাস আছে, শান্তিনিকেতনে তো শুরু হয়নি। শান্তিনিকেতনে কি হলো? হয়তো প্রথাগত আলপনা একটা নতুন 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 ভাবে কল্পনা করা হলো, যেখানে প্রথার সঙ্গে, পুরনো প্রথার সঙ্গে বিশেষ করে আচার আচরণ, ধর্মীয় কিছু আচার আচরণ ছিল, কোথাও যেন সেগুলো বাদ দিয়ে শান্তিনিকেতনে যে নতুন সমস্ত বিভিন্ন অনুষ্ঠান, ধরা যাক পরবর্তীকালে রবীন্দ্রনাথ গত হওয়ার পরে যবে থেকে বৃক্ষরোপণ শুরু হলো, 22শে শ্রাবণের জন্য আলাদা করে আলপনা হলো, 7ই পৌষের আলপনা, বিভিন্ন সময় আমরা দেখছি নতুন নতুন আলপনা, আমরা বলি রি-ইমাজিনেশন, নতুন করে তার কল্পনা তৈরি হচ্ছে, নতুন করে তার ভাবনা হচ্ছে, এবং অনেকে আছেন তাতে। এবং এই যে ক্রাফট যেটাকে আমরা বলি, অর্থাৎ কারুশিল্প, শান্তিনিকেতনের ছবি আঁকার যে চর্চা, তার মধ্যে এমনি আমার ব্যক্তিগত ভাবনা চিন্তা প্রকাশের জন্য যে ছবি আঁকছি, মূর্তি করছি, তার বাইরে যে এই যে কারুশিল্প, এই যে হ্যান্ডিক্রাফট যাকে আমরা বলি, সেটা, এবং যে যৌথ কর্ম, একদিকে আলপনা, এইদিকে ব্যাগ তৈরি হচ্ছে, গয়না তৈরি হচ্ছে, চামড়ার জিনিস তৈরি হচ্ছে, বই বাঁধায়। আমি শুনেছিলাম, মানে পড়েছি আমরা, এটা অন রেকর্ডও আছে রবীন্দ্র ভবনে, যে প্রথম বেশ কিছু বছর শিল্প সদন হওয়ার পরে ওটা শিল্প সদনের চর্চায় চলে গেল, কিন্তু কলমভবন থেকে উঠে যাওয়ারও খুব একটা মানে নেই, না উঠলেই ভালো হতো। সেটা হলো যে বাধ্যতামূলক ছিল প্রতিটি ছাত্রছাত্রী বই বাঁধাই শেখানো। মাস্টারমশাই নন্দলাল বসু লিখেছেন, দৃশ্য সৃষ্টিতে পড়ে দেখতে পারেন, স্পষ্ট লিখেছেন যে খুব মানে ব্যক্তি নির্ভর যে সৃজন চিন্তা, যে ক্রিয়েটিভ ভাবনা, তার চর্চা তো নিশ্চয়ই চলবে, কিন্তু তার পাশাপাশি জীবিকার ব্যবস্থাও করতে হবে। শান্তিনিকেতন শিল্প চর্চায় জীবিকার ব্যবস্থা করতে হবে, একদম এই ভাষায় এই কথাটা নন্দলাল বসু বলছেন তার দৃশ্য সৃষ্টিতে। কিভাবে? চামড়ার কাজ শেখাও, বই বাঁধাই শেখাও, আলপনা শেখাও, সেলাই শেখাও, বাটিক শেখাও, সে গল্প তোমরা জানি, যে এগুলো সমস্তটা মিলিয়ে, এবং তার সঙ্গে এই কতগুলো পয়েন্ট আমি লিখেছিলাম, যেগুলো আমরা বললাম মোটামুটি তার মধ্যেই পড়ে যাচ্ছে, নতুন কিছু নয়। শুধু দুটো কথা এখানে আলোচনা করবো না, অনেক সময় সাপেক্ষ, শুধু বলে রাখি যে ডিনায়াল অফ দ্য ইউরোপিয়ান একাডেমিক স্টাইল। কেন কথাটা লিখলাম? কারণ অন্তত কলকাতার আর্ট কলেজে তখনও ইউরোপীয় যে ছবি আঁকার যে পদ্ধতি, যে ভাবনা এবং শৈলী, তার একটা প্রবল উপস্থিতি ছিল। সেটাকে সম্পূর্ণ কিন্তু পরিহার করা হলো এখানে, একদম ওদিকে তাকানোই হতো না। তার মানে কি? অনেকে জিজ্ঞেস করেন যে শান্তিনিকেতনে কখনোই কি রিয়েলিস্টিক ভাবে কিছু আঁকা হতো না? মানে আমার মনে আছে, অনেক বছর হয়ে গেল যদিও, তো মনে হয় যেন সেদিন 1985 সাল আমি হাই সেকেন্ডারি দিয়ে যখন এখানে ফার্স্ট ইয়ারে ঢুকলাম ছাত্র হিসেবে, তখন কলকাতার আমার এক সিনিয়র দাদা বলেছিল, কেন রে তুই গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হচ্ছিস না, এখানে যাচ্ছিস? একবার তার আগে বাবা মার সঙ্গে বেড়াতে এসেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, খোলামেলা জায়গা, সবচেয়ে ভালো লেগেছিল দেখেছি ছেলেরা মেয়েরা সাইকেল চড়ে বেড়াচ্ছে, যেটা আমাকে কলকাতায় যাওয়া হতো না। আমি বলেছি সাইকেল চড়বো, খোলামেলা জায়গা দারুণ। হ্যাঁ, আর সবচেয়ে কথা হচ্ছে বাবা মার একটু বাইরে থাকবো, বাড়ির বাইরে ওরকম একটা স্বাধীনতা নেবো, এটা তো দারুণ। তখন বলে সেগুলো তো ঠিক আছে, কিন্তু ওখানকার ছবি আঁকা নিয়ে জানিস কিছু? আমি শুধু অতটা জানতাম না, অল্প কিছু দেশ পত্রিকায় দেখেছিলাম নন্দলাল বসুর ছবি, একটু বিনোদ বিহারী, হ্যাঁ একটু রাম কিঙ্কর, যেমন সবাই জানে। রবীন্দ্রনাথের ছবি একদম ভালো লাগতো না, বলা উচিত নয়, তখন ভালো লাগতো না আমার, পরে আস্তে আস্তে আমার ভালো লেগেছে। আমি বললাম হ্যাঁ এরকম অল্প অল্প জানি, অল্প অল্প দেখেছি, এইটুকুই। তখন বললো ওখানে ক্রিয়েটিভিটির চাষ হয়, ছবি আঁকা যদি শিখতে হয় গভর্নমেন্ট আর্ট কলেজে পড়তে হবে। তখন আমি বুঝেছিলাম একটা না দ্বন্দ্ব ছিল, অর্থাৎ ইউরোপিয়ান আর্ট, আরেকদিকে হচ্ছে কলাভবন বা শান্তিনিকেতনে নিজস্ব প্রেরণায়, নিজস্ব ভাবনায়, সবচেয়ে বড় কথাটা নিজস্ব অনুসন্ধানে
কোনোটাই স্বতঃসিদ্ধ নয়। বিউলাল যখন করছেন, নন্দলাল বসু চিঠি লিখছেন, ভাবছি তো এরকম ভাবে করবো, হবে তো, কারণ স্বতঃসিদ্ধ অর্থাৎ অথচ উনি শিখছেনও কিন্তু ভারতবর্ষের নানা রকমের জয়পুরি ফ্রেস্কো ইত্যাদি থেকে কিন্তু গ্রহণ করছেন, টেকনিক্যালি বলছি। তারপরেও উনি বলছেন হবে তো, কারণ স্বতঃসিদ্ধ কোনো পদ্ধতিতে এগোচ্ছেন না শান্তিনিকেতনের শিল্প চর্চার। এটা অন্যতম বড় আমার মনে হয় একটা প্রাপ্তি, আমাদের কাছেও প্রাপ্তি, যেটাকে আমাদের বুঝতে হবে। স্বতঃসিদ্ধ কিছু নয়, সবকিছুই এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্ট করছি, হতে পারে না হতে পারে, করে দেখো না কি হয়, এই কথা বারবার বলছেন। রামকিঙ্কর যখন পরে শিক্ষক হয়েছেন, উনি ওনার ছাত্রদের কাছে এই কথা বলছেন। তারা ছিলেন আবার আমার মাস্টারমশাই, আমি তাদের কাছে শুনেছি যে তার মাস্টারমশাই রামকিঙ্কর কিভাবে শেখাতেন, নতুন কিছু একটা ভাবনা নিয়ে কাজ করছেন। অন্যান্য জায়গায় প্রথমেই বলে দেওয়া, না এটা হবে, এটা হবে না, না এটা করো না, এটাতে ব্যর্থ হবে। এখানকার মাস্টারমশাইরা কিন্তু এরকম বলতেন না, করে দেখো না। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষামূলক যে পদ্ধতি, ছবি আঁকা স্বতঃসিদ্ধ কিছু নয়, যে পূর্ব নির্ধারিত কিছু কোনো একটা বিচার দিয়ে শুরু হতে পারে না। এটা কিন্তু শান্তিনিকেতনে শিল্প চর্চার আরেকটি গুরুত্বপূর্ণ দিক। এবং তার সঙ্গে তো অনেক কিছু মিলিয়ে যায় না। আমরা ওখানে যেমন দেখছি গৌরীদি গৌরীমঞ্জ খুব সুন্দর করে কোনো একটা নাটকের আগে কোনো একটা চরিত্রকে সাজিয়ে দিচ্ছেন। না, নন্দলাল বসু নিজেও করতেন, মুকুট বানানো হচ্ছে, ড্রেস বানানো হচ্ছে, মুখে মেকআপ করানো হচ্ছে। এগুলো এরকম নয় যে মানে ওই রকম মাইনর আর্ট নয় কিন্তু এগুলো, হ্যাঁ এখনকার দিনে যেরকম বলি মাল্টি মাইনর, একদম মেজর, একদম মূল যে শান্তিনিকেতনের যে শিল্প চর্চা শিল্প ভাবনা তারই অঙ্গীভূত এই প্রতিটি চর্চা, আর্ট ক্রাফট, তার ইন্টারফেস, ইন্টারডিসিপ্লিনারি প্র্যাকটিস। হ্যাঁ, এটা কিন্তু এনইপি হওয়ার পরে আমি লিখিনি, আমার এই হওয়ার পরে 10 বছর আগে তখনই শব্দটা লিখেছিলাম, কারণ আমার মনে হচ্ছে তাই তো নন্দলাল ছবিও আঁকছে, আবার গিয়ে নাটক হবে, কলা মনে হচ্ছে দাঁড়া দাঁড়া আমি তোকে সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছেন। কাউকে বলছে একটু মুকুটটা কর, কাউকে বলছে একটু জামাটা কর, স্টেজ সাজা। শুধু স্টেজ নিয়ে অনেকদিন আগে আমাদের এক ছাত্র খুব সুন্দর একটা ডিসার্টেশন করেছিল শান্তিনিকেতনে এই যে মঞ্চ পরিকল্পনা নিয়ে, মঞ্চ সাজানো নিয়ে। এটা সেই জ্ঞান শুধু বলবো না, সেই বোধ, দক্ষতা নিশ্চয়ই, এবং সেই বোধ, সেই অনুভব প্রয়োজন হয়, যে বোধ, যে অনুভব, যে দক্ষতা দিয়ে আমরা আমাদের নিজস্ব ছবিও আঁকি। এইবার আমি বলি ছোট্ট করে দেখিয়ে দিই, আমাদের হাতে কতক্ষণ আছে শ্রীলা? 10-15 মিনিট? ঠিক আছে, কারণ এটা বেশিক্ষণ এটা নিয়ে আমি করবো না, কারণ আমি অন্য কাজটা দেখাতে চাই। নন্দলাল বসু, ওই যে বলছিলাম না, প্রকৃতি কিরকম ভাবে নন্দলাল বসুকে একদম নড়িয়ে দিল। নন্দলাল বসু কিন্তু আসলে বেঙ্গল স্কুলে অবন ঠাকুর ছিলেন তার শিল্পগুরু, এবং বেঙ্গল স্কুলে যে তার যে দীক্ষা, তার যে ভাবনা, তাতেই দীক্ষিত ছিলেন। এই ধরনের ছবি আঁকতেন, পরবর্তীকালেও এঁকেছেন, এরকম নয় যে একেবারে ছেড়ে দিয়েছেন। কিন্তু শান্তিনিকেতন আসার পর রবীন্দ্রনাথ যখন বারবার বলছেন যে নন্দ চারপাশটা দেখো, তোমার ছবি শুধু বিষয় নয়, তোমার ছবির আমরা যেটাকে বলি আঙ্গিক শৈলী বা স্টাইল, সেটাও আসবে। খুব খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সরাসরি প্রত্যক্ষ পর্যবেক্ষণ, অবজারভেশন। মানে তোমার মাথায় কি আছে সেটা নয়, চোখে কি দেখছো, চর্মচক্ষু, এই কথাটা রবীন্দ্রনাথ বারবার বলছেন, যে চর্মচক্ষুতে যে অভিজ্ঞতা হয়, মানে আমি মানুষ চক্ষের কথা বলছি না, এটা বোধহয় 1904-5 ওরকম মনে পড়ছে না, একদম ওরকম সময় আমাদের এই প্রার্থনা গৃহে রবীন্দ্রনাথ পাঠ করেছিলেন একটা দেখা আর একটা শোনা, ওরকমই সময় হবে না, ওই একদম গোড়ার দিকে দুটো আছে। ওই দেখা বলে যে একটা পাঠ করেছিলেন তাতে উনি লিখছেন চর্মচক্ষুর কথা বলছি, তোমার মনের চোখ নয়, সরাসরি যেটা দেখতে পাচ্ছ। এবং সেই দেখা থেকেই কিন্তু নন্দলাল বসু পাল্টে যাচ্ছেন। শান্তিনিকেতন শিল্প চর্চা কিন্তু ক্ষমতা আছে একটা মানুষকে পাল্টে দেবার, একটা মানুষকে এরকম ভাবে আরো সক্রিয় করে তোলা, ডাইনামিক করে তোলা। মানে এটা কিন্তু যতবার দেখি, এই ছবিটা তো হয়তো আমার জন্মের আগে আঁকা, কিন্তু আমি যখন শান্তিনিকেতনে পড়তে এসেছি, তারপরে আমাদের এই আশ্রম মাঠের পাশ দিয়ে হাঁটছি অন্য কোথাও, এইভাবে বৈশাখ মাসে কাল বৈশাখী ধেয়ে আসছে, বাড়ি ফিরছেন কাজ থেকে, তারা হুড়ু করে বাড়ি ফিরছেন, হাওয়া দিচ্ছে, অথচ একটু আগে যেটা বলছিলাম যে একাডেমিক রিয়েলিজম বলে যে কথাটা আমাদের চালু আছে আমাদের শিল্প চর্চায়, সেইভাবে কিন্তু খুব বাস্তবানুগ নয়, ধরে ধরে আঁকা, খাপছাড়া ভাবে আঁকা,
একটু রং দাও, একটু ছেড়ে দাও, একটু গাছ, কিন্তু গোটা পরিবেশের যে ভাব এবং যে অভিজ্ঞতা, সেই ভাব এবং অভিজ্ঞতা এত সুন্দরভাবে আমাদের কাছে প্রকাশিত হচ্ছে, সেখানে কিন্তু কোনো কিছু না ভাব না অভিজ্ঞতা, কিছু ক্ষুণ্ণ হচ্ছে, কোনো কিছু কমতি পড়ছে না। অর্থাৎ এরকম ভাবে ওরা আঙ্গিকগুলো তৈরি করছে নন্দলাল বসু। হঠাৎ হয়তো আমরা বলি না, খুব একাকী একটা দুপুর, চারজন মানুষ বসে আছেন, আঁকাই তো যেত সামনে থেকে, কিন্তু এমন করে আঁকলে এখনকার দিনে হলে লোকে বলতো কি, ওনারা কি বুঝি নন্দলাল বসুর ড্রোন ছিল 1959 সালে, হঠাৎ যেন ড্রোন ক্যামেরা কেউ করতে, স্বাভাবিকভাবে কিছুই ছিল না। শুধু ড্রোন নয়, আমার নিজের মনে আছে যে আমি যখন সেকেন্ড থার্ড ইয়ারে পড়ি, অর্থাৎ 86-87-এ, কোনো একটা বাড়িতে, পূর্বপল্লীতে নয়, কোথায় রতনপল্লীতে একটা নতুন বাড়িতে হয়েছে, প্রথম শান্তিনিকেতন একটা বাড়ির দোতলা দেখলাম। সে দোতলার ছাদ থেকে আমি শান্তিনিকেতন দেখেছি, আর তখন মনে হলো এইরকম দেখাটা, আর উত্তরায়ণ ছিলই অবশ্য, কিন্তু আমি মনে করি না যে নন্দলাল বসু প্রায় রবীন্দ্রনাথকে ঘুম ভাঙিয়ে উপর গিয়ে দেখতেন। এটা মনে করতেন, ইমাজিন করতেন, হ্যাঁ ওপর থেকেও দেখা যায়, নানা দৃষ্টিভঙ্গি দিয়ে একটা পরিবেশকে আমি প্রকাশ করতে পারি, এবং অর্থাৎ একমুখী বা এক ভঙ্গি সেখান থেকে আমি সরে আসতে পারি। পাঠভবনের এই মিউরালটা যেমন খুব খুব সুন্দর একটা উদাহরণ। আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রিয় একটি কাজ, যেখানে সত্যি সরাসরি তখন আশ্রমের একটা, আমরা বলি না ক্যাম্পাস অ্যাক্টিভিটি, ক্যাম্পাস লাইফ, সরাসরি একেবারে আমরা দেখতে পাচ্ছি আশ্রমের কাজ কর্ম, এবং বিশেষ করে যে আশ্রম তখন নির্মাণ হচ্ছে, ওখানে ভিত্তিচিত্র হচ্ছে, গড়ে তোলা হচ্ছে, মানে তুমুল কনস্ট্রাকশন চারদিকে হচ্ছে, বাড়ি ঘর ইট পাটকে, রবীন্দ্রনাথ বসে আছেন জানলার ধারে, একেবারে পাঠভবনের ধারে। কেউ বলতে পারে ওইখানে কি একটা জানলায় বসে থাকতেন রোজ, তা তো নয়। অর্থাৎ টাইম এবং স্পেস, যে সময়টাকে ধরা এবং যে জায়গাটাকে, যে স্থানটাকে ধরা, এই দুটোর মধ্যে নন্দলাল বসু কি বলবো অনেকটা জিনিসটাকে নমনীয় করে দিলেন। এই টাইম, এই স্পেস, এটুকুই দেখতে পাচ্ছি, এটুকুই আঁকবো তা নয়। আমার মনে হচ্ছে যে তখন রবীন্দ্রনাথের কথা মনে হচ্ছে আঁকতে আঁকতে। রবীন্দ্রনাথ বসে আছেন উত্তরায়ণ, উত্তরায়ণ আমরা জানি খুব দূরে নয়, পাঠভবন থেকে, এখন পাঠভবনে গায়েও নয়, তাও নিয়ে গেলেন। এটাও কিন্তু শৈল্পিক স্বাধীনতা, একটা আর্টিস্টিক ফ্রিডম। এই লাইসেন্স আমরা যেটাকে বলি, আমরা আগে শুনতাম পোয়েটিক লাইসেন্সের কথা ছোটবেলায়, তখন আমাদের কেউ বলেনি যে আর্টিস্টিক লাইসেন্সও হয়, কারণ তখন আর্ট বলতে বুঝতাম যথাযথভাবে আঁকতে হবে। শান্তিনিকেতনের এসে বুঝলাম যে না, একজন শিল্পীও সেই লাইসেন্সটা পেতে পারে। ফলে এই যে নন্দলালেরও যে ছবি বদলে গেল, আর ঠিক বেঙ্গল স্কুলের মতো করে নিপুণভাবে, ওই যে বললাম স্বতঃসিদ্ধ পূর্ব নির্ধারিত ওইভাবে ছবি আঁকা নয়, উনি খুঁজতে খুঁজতে দেখতে দেখতে আঁকছেন, ভুল ত্রুটির সম্ভাবনা থাকুক তা সত্ত্বেও উনি আঁকছেন, ঠিক করছে। একটা দুটো তিনটে তো নয়, অজস্র ড্রয়িং পাওয়া যায়। সে অজস্র ড্রয়িং এর মধ্যে অল্প কিছুই হয়তো আমরা দেখেছি, সেটাও অজস্র। এবং তখন বুঝতে পারি যে আমরা ইংরেজিতে একটা কথা বলে, যে এই নামে কলাভবনের ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা বেশ কিছু বছর ধরে একটা পত্রিকা বার করে নন্দনবেলার সময়, সেই কথাটা হলো সার্চিং লাইন্স। সার্চিং লাইন্স আসলে একটা খুব পুরোনো দিনে, এটা ওয়েস্টার্ন আর্ট থেকে এসেছে, যে কোনো লাইনই পূর্ব নির্ধারিত নয়। আমি যখন একটা ড্রয়িং করছি, প্রতিটা লাইন আসলে আমার একটা সার্চ, আমার একটা অনুসন্ধানের পরিণাম, তার ফল। এবং নন্দলাল বসু, রামকিঙ্কর, বিনোদ বিহারী, বহু মানুষ কিন্তু তখন এখানকার পরিবেশ নিয়ে যখন ছবি আঁকছেন, তারা কিন্তু এই সার্চিং, সারাক্ষণ একটা অনুসন্ধান করছেন, খুঁজে বেড়াচ্ছেন কোনটা সঠিক লাইন হবে এই গাছটাকে প্রকাশ করতে গেলে, ঠিক লাইন, ঠিক রেখা, ঠিক কম্পোজিশন, এইটা কিন্তু ওরা পড়েই যাচ্ছেন তাদের। তার মধ্যে এই নন্দলালকে মনে রাখতে হবে, বিশেষ একজন মানুষের সেই সময় অত্যন্ত প্রিয় শিল্পী ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। মানে এই নন্দলাল যতটা শান্তিনিকেতনের, ততটাই আবার কিন্তু সারা দেশের। হ্যাঁ, আর সবাইকে বাদ দিয়ে হরিপুরা কংগ্রেসের সময় যখন পোস্টার রাখা হবে, বড় বড় ছবি, গান্ধীজি কিন্তু অনেকের কথা অমান্য করে নন্দলাল বসুকেই আহ্বান করলেন, একবার নয় একাধিকবার। এবং এই নন্দলাল বসু তার নিজের যে নানা রকমের ছবি আঁকার আঙ্গিক, সেটা ওই যে বললাম প্রত্যক্ষ পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কিন্তু খুব নির্দিষ্ট নয়, আর কিছুটা বলা যেতে পারে স্থান নির্দিষ্ট। যেখানে পাহাড়ে গেলে একরকম আছে, দুমকায় গেলে কিছু ছবি দেখেছি একদম দুমকার মতো,
শান্তিনিকেতনের মতো, বিনোদ বিহারী নেপালে যাচ্ছেন, নেপালের মতো আঁকছেন, মুসৌরি যাচ্ছেন, মুসৌরির মতো আঁকছে, রং বদলে যাচ্ছে, রেখা বদলে যাচ্ছে, কম্পোজিশন বদলে যাচ্ছে। এটাই শান্তিনিকেতনে শিল্প চর্চা, যে প্রকৃতি হবে তোমার প্রকৃত শিক্ষক। প্রকৃতির যে গড়ন, প্রকৃতির যে চেহারা, প্রকৃতিকে আমি যেভাবে সাড়া দিচ্ছি সেই অনুযায়ী তোমারও ছবির আঙ্গিক, শৈলী, রং বদলে বদলে যেতে পারে। নির্দিষ্ট কোনো শৈলীতে আঙ্গিকে বাধা পড়ো না। এটা পুরনো কথা, অনেক আগে রবীন্দ্রনাথও বলতেন, দক্ষিণের বারান্দায় বসে যারা ছবি আঁকতেন, অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ ইত্যাদি। এবং সেই কথাটা, রবীন্দ্রনাথের সেই ভাবনাটা সত্যি মন প্রাণ দিয়ে বোঝার চেষ্টা করেছেন এই শিল্পীরা, নন্দলাল বোস। এবং প্রয়োজনে অত্যন্ত সামান্য কিছু রেখা দিয়ে একটা রেখাচিত্র করেছেন। আমরা যদি জিজ্ঞেস করি কি ওটা, কি ঢেউ, ওটা কি বড় বড় স্বর্গাত বা কি, তার থেকেও আমি বড় কথা বলবো, কেউ যদি জিজ্ঞেস করেন এই ছবিটার বিষয় কি, আমি চিনতে না পারি এটা কি স্বর্গাত না ঢেউ, অন্তত এটুকু চিনতে পারবো এই ছবির বিষয় হচ্ছে মুভমেন্ট, আন্দোলন, একটা কিছু আন্দোলিত হচ্ছে, এটাই নয় বিষয়। এই যে এইভাবেও যে একটা ভাবনা করা যেতে পারে, ছবি মানেই একটা বিশেষ বস্তু বা অবজেক্টকে প্রকাশ করা নয়, তারপর একটা ভাবকে প্রকাশ করা যায়। এই চর্চাও কিন্তু শান্তিনিকেতনে নানানভাবে হয়েছে। এবং শুধু নন্দলাল নয়, আমরা পরবর্তীকালে দেখবো এই যে নন্দলাল বসু, আরো অনেক শিল্পীরা ওইভাবেই কিন্তু তারা তাদের চর্চা চেষ্টা করেছেন। নিশ্চয়ই খোয়াই দেখে কোনোদিন নন্দলাল এরকম আঁকবেন না, বীরভূমের মহাভাগ্যে পাহাড় এরকম দেখতে নয়, অবশ্যই অন্য কোথাও, বেশ পাহাড়ি জায়গায় কোথাও। ঠিক আমার মনে নেই, কিন্তু ওরা তো অনেক জায়গায় বেড়াতেন, কোনো কোথাও হবে। এবং 61 মনে হচ্ছে মৃত্যুর 5 বছর আগে, না তাহলে এটা মন থেকে গেছে, তখন খুব একটু উনি বেড়াতে পারতেন না, শরীর খুব খারাপ ছিল। 61 সালে মারা গেছে। এগুলো যেমন বিভিন্ন জায়গায় গিয়ে গেছেন, হিমালয় গেছিলেন, সেখানে এসেছেন। ওই যে বলছিলাম কিভাবে শান্তিনিকেতনের শিল্পচর্চা একটা অর্থাৎ শ্রেণী বন্দি, একটা ঘরের ভিতরে, একটা ক্লাসরুম কেন্দ্রিক নয়, ছড়িয়ে যাচ্ছে মানুষের কাছে। তার অন্যতম আরেকটি উদাহরণ হলো 1930 নাগাদ যখন আমাদের সহজ পাঠ রচনা করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, উনি কিন্তু বললেন নন্দলালকে যে তোমাকে এবার তার ছবি আঁকতে হবে, এবং সেই ছবিও লিনোকাটে করা, নতুন একটা পদ্ধতিতে করা। লিনোকাট করে এইভাবে চেপে, এর আগে বাংলা ভাষায় দক্ষিণারঞ্জন কিছু আমরা জানি সেগুলো গুটকাট, কিন্তু লিনোকাট করে হয়নি, এই প্রথম হলো। নতুন একদম একটা মাধ্যম তৈরি করলেন নন্দলাল বসু। এবং কি বলবো, এটা একটা মানে ইতিহাসে, শুধু বাংলা প্রকাশনার ইতিহাসে নয়, ভারতবর্ষে, গোটা ভারতবর্ষ জুড়ে আমি বলবো, আরো বড় করেও হয়তো যারা চর্চা করেছেন বলতে পারবেন যে এটা একটু শুধু অমূল্য কাজ নয়, খুব অনেক কিছু, অনেক সম্ভাবনাকে প্রতিষ্ঠা করলেন নন্দলাল বসু। এই সহজ পাঠের প্রতিটি পাতায় একটি একটি করে ছবি, এবং একজন শিল্পী। এবং তখনও কিন্তু ইলাস্ট্রেটর, গ্রন্থচিত্রী, গ্রন্থশিল্পী এই কথাগুলো কিন্তু তখন ওঠেনি, এই ভাবটা ছিল না। শিল্পী নন্দলাল বোস, ছড়াও শিল্পী নন্দলাল বোস, কোনোটাতে অমর ঠাকুর, কোনোটাতে অমর ঠাকুর, শিল্পী। ইলাস্ট্রেটর এই কথাটার কিন্তু ধারণা ছিল না, এই ভাগটা ছিল না। এটা পরে এসছে, না আসাই ভালো ছিল। 1938 হরিপুরা কংগ্রেসে 100টা মতন নন্দলাল বসু নিজে করেছিলেন, বাকি আরো 300 মতো ওনার ছাত্রছাত্রী করেছিলেন। উনি সমস্ত তার মোটামুটি কম্পোজিশন অনেকগুলো নিজেও বলে দিয়েছিলেন। এখন হরিপুরা কংগ্রেসের পোস্টার ছাপা তো হয়, মানে ছাপা পরে হয়েছিল, তখনকার সময় যখন হরিপুরা কংগ্রেস অধিবেশন চলছে, কোথায় রাখা হয়েছিল, যে বিশাল প্যাভিলিয়নে যে পলিটিক্যাল মিটিংটা চলছিল, সেই প্যাভিলিয়নের গায়ে আপামর জনসাধারণ দেখতে পাচ্ছেন। অর্থাৎ শিল্প গ্যালারির মধ্যে কুক্ষিগত হয়েছে, 4 বার আমাকে দরখাস্ত করতে হবে একটু যেন দেখতে পাই, এরকম ব্যাপার নয়। সহজ পাঠের মাধ্যমে ছবি চলে গেল ঘরে ঘরে, এটা ভাবতে হবে। অর্থাৎ শিল্পে, বিশেষ করে এই ধরনের শিল্পকলার একটা তো একটা প্রবণতা আছে, তাকে একটুখানি আমরা যাকে ইংরেজিতে বলি এক্সক্লুসিভ করে রাখা, একটুখানি তাকে খুব একটা নিরাপদ বলয়ের মধ্যে আটকে রাখা, সেটা নয়, ছড়িয়ে দেওয়া, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এবং এইভাবে কখনো বইয়ের সঙ্গে ছবি, কখনো হরিপুরা পোস্টার। এবং আরেকটা জিনিস বলে রাখি ছোট্ট করে, যেহেতু
নন্দলাল বসু এবং তার সহযোগীরা, ছাত্রছাত্রীরা সবাই ওই রবীন্দ্রনাথের উৎসাহী, অনেকটা নিজেদের উৎসাহেও খুব খুব উৎসাহী হয়ে পড়েছিলেন যে ছবি আঁকার মাধ্যমে জনজীবনকে জানা। শুধু আমার ছোট্ট শান্তিনিকেতন নয়, যখন কমিউনিটি বলছি, শুধু শান্তিনিকেতন কমিউনিটি বা আশ্রমিক সেটা বোঝাচ্ছে না, আরো বৃহত্তর কমিউনিটি, গোটা বীরভূম, গোটা পশ্চিমবঙ্গ, দুই বঙ্গ, গোটা ভারতবর্ষ, বিভিন্ন জায়গা যে সমাজকে জানার, মানুষকে জানার, জনজীবনকে জানার একটা হাতিয়ার কিন্তু ছবি। অর্থাৎ এখন আমার মনে আছে আমার ছাত্র সময় এক বন্ধু, সে এখানে বিশ্বভারতীতে একটা সময় ইকোনমিক্স নিয়ে, বাংলাদেশের একটি ছেলে, ইকোনমিক্স নিয়ে সে এখানে গবেষণা করতো। সে হঠাৎ করে হরিপুরা পোস্টারের কিছু ছবি দেখে আমাকে বললো, এটা কি সম্ভব? আমার মনে হচ্ছে সম্ভব। কি যে হরিপুরা পোস্টারের মাধ্যমে একটা অর্থনৈতিক ইতিহাস, জীবিকা নির্ভর একটা ইতিহাস বই রচনা করতে পারি আমি। আর এতটা সত্যি সম্ভব। কি দেখতে পাচ্ছ? বলছে, আমাকে বলছে তুমি যা দেখতে পাচ্ছ আমি তার থেকে বেশি দেখতে পাচ্ছি, কারণ আমি অর্থনীতির লোক। তুমি ছবি দেখতে পাচ্ছ, আমি অর্থনীতি দেখতে পাচ্ছি, আমি সমাজ দেখতে পাচ্ছি। এবং অ্যানথ্রোপোলজিস্টরা যারা নৃতত্ত্ব নিয়ে গবেষণা করছেন, তারাও আরো অনেক কিছু দেখতে পাচ্ছেন, যেটা আমরা শিল্পীরা বা শিল্প ঐতিহাসিকরা ভ্যাবলা হয়ে যাচ্ছি, এর তো দেখতে পাইনি। মানে এটা কিন্তু তার মানে কি, এই ছবিগুলোর এত ক্ষমতা যে বিভিন্ন বিষয়ের মানুষদের টেনে আনছে, সেটা সত্যিই সম্ভব। বিনোদ বিহারীর দু একটা ছবি দেখাই। ওই যে বললাম প্রকৃতি, আগের ছবিটাও তাই, একেবারে বোঝাই যাচ্ছে ভীষণভাবে শান্তিনিকেতন, বীরভূমের প্রকৃতি। এই খোয়াই যা আস্তে আস্তে প্রায় বিলীন হয়ে গেছে। আগে তো শুনেছি রতন করলে পেছনেই দেখেন, এখানে দেখেন, এখন তো বহু দূর, আমার কুটির পেরিয়ে টেরিয়ে গিয়েও আমি দেখতে পাই না প্রায়। একটা সময় কয়েক বছর আগে সেটাও দেখতে পেতাম। সেই খোয়াইকে আঁকতে গিয়ে কি করবে বিনোদ বিহারী? চৌকো ছবি নয়, লম্বাটে ছবি নয়, এইভাবে পাশাপাশি দুদিকে খুলে যাবে, যেটাকে আমরা জড়ানো পটে দেখি, বাংলার জড়ানো পট, কিন্তু সেটা লম্বালম্বি। আর এইভাবে যে চারপাশে যে খুলে যেতে পারে, এইরকম পটের ছবি আমরা দেখি চায়না এবং জাপানে। ফলে আমি প্রথম যেটা আগেও লিখেছিলাম একটুখানি নোটসের সময়, যে চায়না এবং জাপান এই দুটো জায়গার শিল্পকর্মের দ্বারাও শান্তিনিকেতন শিল্পচর্চা অনেকটাই সমৃদ্ধ হয়েছিল। তার একটা সরাসরি উদাহরণ হচ্ছে বিনোদ বিহারীর এই স্ক্রোল পেইন্টিং। উনি দেখলেন খোয়াইটা বিষয় এমন একটা ব্যাপার, এরকম ছোট্ট একটা চৌকোর মধ্যে ধরা যাবে না, এটা লম্বা ব্যাপার, এদিক থেকে ওদিক। দুই, খোয়াই এমন একটা প্রাকৃতিক অভিজ্ঞতা, যেটা আমি চলতে ফিরতে গেলে অভিজ্ঞতাটা হয়। আমি একটা জায়গায় দাঁড়িয়ে একটু খোয়াই দেখছি, এটা হয় না। আপনি চলতে হবে, এগোতে হবে, পিছোতে হবে, আপ ডাউন, উঁচু নিচু হতে হবে। সেই ভাবনাটা, সেই অভিজ্ঞতাটা ধরার জন্য এই ধরনের হরাইজন্টাল স্ক্রোল ছাড়া উপায় নেই, যার কোনো উদাহরণ বড় মিউরাল ছাড়া ভারতবর্ষের শিল্প ইতিহাসে ছিল না। এটা নতুন যোগ হলো, নতুন উদ্ভাবন হলো, এবং তার জন্য তারা কৃতজ্ঞ ছিলেন চাইনিজ এবং জাপানিজ আর্টের প্রতি। মুসৌরি দ্বীপ, এটা ওইখানে গিয়ে ওনার মনে হলো মুসৌরির পাহাড় চারদিকে এরকম ঘিরে আছে। অর্থাৎ যে বললাম না, প্রকৃতি কিভাবে শান্তিনিকেতনের শিল্পীদের বারবার বারংবার নতুন আঙ্গিক শেখাচ্ছে, সেই উদাহরণের তো কোনো শেষ নেই। কাঠমান্ডু গেলে, আবার কাঠমান্ডুর বাড়ি ঘর বেশ কিছু মাস ছিল না ওখানে, সেইগুলো দেখে মহা উৎসাহিত হয়ে উনি ছবি আঁকতে শুরু করলেন। অনেক ছবি এঁকেছেন এরকম বিনোদ বিহারী। এবং মজার কথা, নিশ্চয়ই আমরা খেয়াল করছি যে ওনার বেশিরভাগ ছবিটি কিন্তু না খুব যে আমরা যেটাকে বলি না অনুপুঙ্খ বা ডিটেল, খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখানো নেই, অল্প করে আমরা বলি না, এটা ইশারা যুক্ত কিছু লাইন, সাজেস্টিভ লাইন, একটু ইশারা করলেন, এটা মানুষ, একটু চোখ, একটু, এবং এই আঙ্গিকটা আগে ছিল না তা নয়, কিন্তু একটা পূর্ণাঙ্গ ছবির ক্ষেত্রে বলা হতো এটা একটা অসম্পূর্ণ আঙ্গিক। সেই তথাকথিত অসম্পূর্ণ আঙ্গিকটাকে একটা সম্পূর্ণ চূড়ান্ত একটা ছবির মর্যাদা দিলেন শান্তিনিকেতনের শিল্পীরা। কেন বলছি? এটা একটু টেকনিক্যাল বিষয়, কিন্তু সহজ করে বোঝাই যায় যে এই ধরনের ছবি বিনোদ বিহারী আছে, রামকিঙ্কর আছে, নন্দলালের তো আছে। এতদিন পর্যন্ত শুধু ভারতবর্ষের শিল্প ইতিহাস, কলকাতা শিল্প ইতিহাস অব্দি নয়, বাইরেরও বলা হতো এগুলো কালার দিয়েছে ঠিকই, রং টং দেওয়া আছে, কিন্তু আসলে এগুলো ড্রয়িং। ড্রয়িং আর পেইন্টিং এর একটা বিভাজন ছিল, যে বিভাজন চিরতরে ঘুচিয়ে দিলেন শান্তিনিকেতনের শিল্পীরা। একটা ড্রয়িং একটা পেইন্টিং এর মর্যাদা পেতে পারে।
একটা পেইন্টিং এর ভেতরে একটা ড্রয়িং এর শক্তি থাকতে পারে, ড্রয়িং এর ভেতরে একটা পেইন্টিং এর ক্ষমতাও থাকতে পারে, যেটা আগে ছিল না বলতে মানুষ বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। বিনোদ বিহারীর একদম শেষের দিকে এই ছবিগুলো গুরুত্বপূর্ণ, কারণ ততক্ষণে উনি দু চোখের দৃষ্টি সম্পূর্ণ হারিয়েছেন। মানে এটা তো একটা অবাক করার বিষয় যে একেবারে সম্পূর্ণ অন্ধ হয়ে গেছেন, তারপরে ছবি আঁকছেন। আসলে সেটা ছাড়াও যেটা আরো অবাক করার বিষয়, সেটা যখন দেখতে পেতে তখন তাদের শিক্ষা এতটাই প্রবল, এতটাই সেই শিক্ষা, ছবি আঁকার শিক্ষা, ছবি আঁকার ধারণা, পেন চালানো, পেন্সিল চালানো, এতটাই সেই শিক্ষাটা এতটাই এত 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 সম্পূর্ণ ছিল, এত দৃঢ় ছিল, সেই শিক্ষা এত জোরদার ছিল যে চোখ দৃষ্টি হারিয়ে যাওয়ার পরেও কিন্তু অসুবিধা হয়নি তা নয়, কিন্তু সেই অসুবিধা অতিক্রম করতে খুব বেগ পেতেও হয়নি, সেটা বিনোদ বিহারী নিজেই স্বীকার করছেন। এবং ভাবা যায় উনি কাট আউট করছেন, রঙিন রঙিন কাগজ দিয়ে কোলাজ করছেন, যখন একটুও দেখতে পাচ্ছেন না, বরঞ্চ তার সহকারী তাকে সাহায্য করছেন একটু আঠাটা লাগিয়ে দেওয়ার জন্য, এবং জিজ্ঞেস করছেন আমি কি রঙের কাঠ আনবে? আচ্ছা বলে সবুজ রঙের। আচ্ছা তাহলে এখানে বসায়। এটা কি? এটা হচ্ছে লাল রঙের। কাটছেন কিন্তু নিজের হাতে, বসাচ্ছেন কিন্তু নিজে অনুমান করে, খুব সন্দেহ হলে একটুখানি জিজ্ঞেস করছেন সহকারীকে। এইরকম তীব্র তাদের বোধ, অর্থাৎ যখন দেখতে পাচ্ছেন না তখনও কিন্তু দেখতে পাচ্ছেন, ওই সময় করা। এবং ওই যে তখন দেখালাম কালাবন ক্যান্টিনের সঙ্গে মিউরালটা, এটা 72 সাল, অর্থাৎ তারপরে উনি শান্তিনিকেতন ছেড়ে দিল্লি চলে গেলেন, এবং শেষ কাজ শান্তিনিকেতনে যখন উনি সম্পূর্ণ অন্ধ। কাটাউটগুলো উনি বলে দিতেন, এবং এইটা যখন বানানো হচ্ছে তার কিছুটা ধরা আছে। একটা অসম্ভব ভালো একটা ডকুমেন্টারি ফিল্ম, দ্য ইনার আই, সত্যজিৎ রায়ের পরিচালনায়। আরেকবার আমি সবাইকে বলবো চট করে দেখে নিতে, অসম্ভব ভালো। মানে সে যদিও বিনোদ বিহারীর ওপরে ডকুমেন্টারি, কিন্তু সার্বিকভাবে শান্তিনিকেতনের এই শিল্প চর্চার একটা স্বাদ পাওয়া যায়। শেষ আমরা আসি রামকিঙ্কর, যার দু একটা ছবি না দেখালেই নয়। কিন্তু আবার বলছি, দেখাতে দেখাতে যতই আমরা আজকের উপস্থাপনায় বা আলোচনায় কেবলমাত্র হয়তো নন্দলাল, বিনোদ বিহারী, রামকিঙ্করকেই দেখলাম, বাকি রয়ে গেলেন আরো বহু বরেণ্য শিল্পী, আজ বাকি রয়ে গেলেন রবীন্দ্রনাথ, ইত্যাদি। একটা আলোচনায় তো সব হয় না, কিন্তু মনে রাখতে হবে বহু মানুষ কিন্তু সমান ক্ষমতা দিয়ে কিন্তু সামিল হয়েছিলেন শান্তিনিকেতনের এই শিল্প চর্চায়। এবং রামকিঙ্কর যেভাবে রং দিয়েছেন, আমরা বলি না যে খুব স্কেচি, চটজলদি করা, কিন্তু এটাই কিন্তু একটা কমপ্লিট পেইন্টিং, পূর্ণাঙ্গ একটা ছবির মর্যাদা পেল, যেটা ভারতবর্ষের মধ্যেই অন্য কোথাও পেল না। শান্তিনিকেতন কিন্তু সেই দিক থেকে বহু যুগ, বহু দশক এগিয়ে থাকা একটা শিল্প চর্চা। এখন কিন্তু বিদেশে বহু মানুষ এগুলোকেই গ্রহণ করেন সম্পূর্ণ একটা শিল্প কর্ম হিসেবে। রামকিঙ্কর বলা বাহুল্য, যেহেতু শান্তিনিকেতনের মানুষরা তোমরা সবাই জানো যে পেইন্টার তো বটেই, কিন্তু তার অধিক পরিচয় হচ্ছে একজন ভাস্কর হিসেবে। এবং এই যে স্কাল্পচার, এই যে ভাস্কর রামকিঙ্কর, তার কিন্তু আমরা কিছু প্রতিফলন দেখতে পাই তার ছবির মধ্যে। যেমন আগের ছবিটাতে একটা মানুষের কাঠামোর মধ্যে খুব ভাস্কর্যমূলক কিন্তু একটা কাঠামো, যেটাকে আমরা বলি একটা স্কাল্পচারাল মডেলিং। এমনকি পরের যে ল্যান্ডস্কেপটা, যতটা না বেশ জল দিয়ে গড়ানো একটা ল্যান্ডস্কেপ, তার চেয়ে বেশ একটা 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক একটা ব্যাপার আছে প্রত্যেকটা বস্তুতে। স্বাভাবিক, ওনার মনটা খুব ভাস্করের মন। এটা একটা অয়েল, ওই যে বলছিল যে ধরনের অয়েল পেন্টিং গুলো লুকিয়ে রাখতেন, প্রচন্ড ভালোবাসতেন অয়েল পেন্টিং করতে, এবং পরে কিন্তু নন্দলাল মেনু নিয়েছিলেন। এই ভাস্কর রামকিঙ্কর শেষ কয়েকটা কাজ দিয়ে আজকে আলোচনা শেষ করছি। ওই যে বললাম থ্রোয়িং করছেন, শুধু তাই নয়, এই যে এটা খুব খুব টানা লম্বা, প্রায় অস্বাভাবিক, যার এই যে মাপ, শরীরের মাপ এবং অনুপাত একেবারে অস্বাভাবিক একটা মানুষের মতো। কিন্তু আসলে অস্বাভাবিক হলেও রামকিঙ্কর বুঝেছিলেন মানুষের শরীর হতে পারে মানুষের এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, সবসময় মুখটা নেই। এটা হচ্ছে পরে নাম দিয়েছিলেন নন্দলাল বসু, নাম দিয়েছিলেন সুজাতা, তার মাথায় একটা ছোট্ট বাটি আছে পায়েস, এবং তার উল্টো দিকে
আছে আসলে বৌদ্ধ মূর্তি ওইভাবে করানো। এটা ঠিক সঙ্গীত ভবনে এবং কলা ভবনের কাছাকাছি, কলা ভবন প্রাঙ্গণে, সঙ্গীত ভবনের ধারে লম্বা লম্বা ইউক্যালিপটাস। এবং রামকিঙ্কর বলছেন ওই ইউক্যালিপটাস গুলো দেখে মনে হলো এই মূর্তিটা উনি ইউক্যালিপটাস গাছের মতোই একটু লম্বা করে যায়, মানুষের মাপে বলে বড্ড বেখাপ্পা লাগতো। এটা কিন্তু উনি স্বীকার করেছেন। স্কাল্পচারের দিক থেকে রামকিঙ্কর অত্যন্ত একজন দক্ষ, কিন্তু যে ধরনের, আবার বলছে যে একাডেমিক স্কাল্পচার হয় যেখানে গাল টাল খুব মসৃণ হয়, সমস্ত কিছু বেশ মানুষ দেখতে হয়, সরাসরি তা নয়, বরঞ্চ যে মাধ্যমটা দিয়ে কাজ করছে সেই মাধ্যমটাই সেই প্রকাশের একটা অন্যতম একটা উপাদান হিসেবে উনি স্বীকার করছেন। খুব পরিচিত, আমি নতুন করে কিছু বলছি না, কলা ভবন প্রাঙ্গণেই আছে নীলকল, সাঁওতাল পরিবার, এই যে সাঁওতাল পরিবার, আরেকটা হচ্ছে নীলকল। এবং আজও এখন যখন দেখি হঠাৎ করে বা নতুন কারোর সঙ্গে দেখছি, হয়তো আমার কোনো গেস্ট এসেছি ঘুরে দেখছি, হঠাৎ মনে হয় এত বড় আকার কেন, এত বিশাল আকার কেন? আসলে তো মানুষ এরকম হয় না। যাদের রেখেছেন সেই সন্তান মানুষরা, তারাও কি এত বড় হয়? 10 ফিট 15 ফিট তো বিশাল, তা তো হয় না। বিশাল আকার কেন? কি বলতে চাইছেন? আকারটা দিয়ে কি বলতে চাইছেন? এবং আছে ধানঝাড়ায় কলা ভবন বয়েজ হোস্টেলের একদম কোনায় সঙ্গীত ভবনের রাস্তাটায় যাওয়ার মুখে। এইখানে দুটো দেখাই, খুব মজার একটা ছবি, পুরনো ছবি আমরা পেয়েছিলাম, যে রামকিঙ্করের সাঁওতাল ফ্যামিলি দেখে আবার কলা ভবনের ছেলেমেয়েরা আবার সেটাকে স্টাডি করছেন। আবার উল্টো দিকে ওখানে ছবিটা ভালো নয়, কিন্তু ওখানে দেখা যায় যে রামকিঙ্কর স্কাল্পচারের স্টুডিওতে কিন্তু একটা মডেলকে দাঁড় করিয়ে কিভাবে তাকে একটা ত্রিমাত্রিক ভাস্কর্যের রূপ দেওয়া যায় সেটাও শেখাচ্ছে। আবার নিজের করা কাজ সেটাও কিন্তু ছাত্রছাত্রীরা কপি করছে, যেটা কিন্তু আসলে মডেল নয়। তার মানে একটা হচ্ছে প্রত্যক্ষ জীবন আমার মডেল, আবার শিল্প সেও আমার মডেল হতে পারে, তার থেকেও আমি অনুপ্রাণিত হতে পারি। এই যে নানান ভাবে খুলে রেখেছে একজন মানুষের উৎসাহ বা অনুপ্রেরণার জায়গাগুলো। শেষ যে কাজটা দিয়ে শেষ করব, রবীন্দ্রনাথের অত্যন্ত বিখ্যাত একটি মূর্তি, একটি পোর্ট্রেট প্রতিকৃতি বানিয়েছিলেন রামকিঙ্কর। থেকে বয়স তখন রামকিঙ্করের তো বেশি ছোট বয়স, এবং এটা রবীন্দ্রনাথের মৃত্যু প্রায় 1-1.5 বছর আগেই। হ্যাঁ, এবং তখন ঝুঁকে পড়ে রবীন্দ্রনাথ লিখছেন, এবং সেই সময় একদম সামনে থেকে গুরুদেব লিখছেন এবং রামকিঙ্কর দাঁড়িয়ে আছেন, সেইভাবে করা। এইরকম এই মূর্তিটি একটি ব্যতিক্রমী। আমরা অনেক রবীন্দ্রনাথের প্রতিকৃতি দেখি, রবীন্দ্র ভবনেও আছে, আমরা বাইরেও আছে, ছবিও দেখেছি। সেক্ষেত্রে কি দেখি? একটা জিনিস তো দেখি যে প্রত্যেকটা ক্ষেত্রে রবীন্দ্রনাথের গা রিজু, মানে সোজা শটান, গর্দানের ওপর মাথাটা একদম সরাসরি। একমাত্র ব্যতিক্রমী যেখানে রবীন্দ্রনাথ একটু ঝুঁকে আছেন। এই যে প্রণতি, যদিও রামকিঙ্কর বলছেন তখন রবীন্দ্রনাথ ঝুঁকে লিখছিলেন, আমি সেটাকে ধরেছি। একটা অসম্পূর্ণ ফিল্ম আছে ঋত্বিক ঘটকের রামকিঙ্করের উপর, সেখানে দেখা যায়, শোনা যায় রামকিঙ্কর বলছেন। কিন্তু আমরা যদি সেই গল্পটা না জানি, যিনি ঝুঁকে লিখছেন, ফলে মাথাটা ঝুঁকে গেছে, যখন শেষ হয়ে গেছে যতবার দেখি এই প্রণতি, অদ্ভুত একটা হাম্বল, এই যে প্রণতি, এই যে একটা রবীন্দ্রনাথ যেন সবকে, আমরা তো রবীন্দ্রনাথকে ট্রিবিউট জানাই, আমরা তো ওনার প্রতি কৃতজ্ঞ, কিন্তু রবীন্দ্রনাথ কার প্রতি কৃতজ্ঞ? এই জায়গায় সত্যি এই অনুভবে এসে পৌঁছে, সেটা রামকিঙ্করের মূল অভিপ্রায় ছিল কি ছিল না আমি সেই বিচারে যাবো না, কিন্তু এই ভাবনা এসে পৌঁছয়, আমরা যখন তাকাই সেই ভাবনাকে স্পর্শ করতে পারি। আজকের আলোচনাটাকে এখানেই শেষ করি। অত্যন্ত ইনকমপ্লিট রইল, অসম্পূর্ণ রইল আমি জানি, কিন্তু উপায় নেই। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। তোমাদের আমি গত পরশু কেন তাড়াহুড়ো করে বেঙ্গল স্কুল পড়িয়েছিলাম তোমরা বুঝতে পারছো, না হলে শান্তিনিকেতন কোথায় একটা ভাঙছিল, এইটা আমাদের বোঝাটা সম্পূর্ণ হতো না। তোমাদের থেকে প্রশ্ন এবার। আর একটা কথা বলি যে আমরা তো অফলাইন ক্লাস নিতে পাচ্ছি না, এবং ইন্টার্নশিপ যখন শুরু হয়েছিল আমি বলেছিলাম যে তোমরা করতে এসছো, তার একটা কারণ হচ্ছে এটা তোমাদের একটা কম্পালসারি ব্যাপার এনইপিতে। আর দ্বিতীয় একটা কারণ আছে যেটা মূল্য তোমরা পরে
আলোচনা যে ছবি দেখতে শেখাটা সেইটা বা গান শুনতে শেখা যেটা অগ্রদা করছেন আমরা সেটা চেষ্টা করছি এবং আজকে যেহেতু সৌমিকদা অফলাইনে ক্লাসটা নিলেন সেই জন্য সেটা বড় স্ক্রিনে আমরা সবাই একসঙ্গে দেখলাম অনেক বেশি